হ্যালো বন্ধুরা, তাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা মডিউলো অ্যারিথমেটিক বা মডিউলো এম কংগ্রুয়েন্স সম্পর্কে ধারণা ক্লিয়ার করতে চলেছি। আমরা ছোট থেকেই আমরা একটা জিনিস দেখেছি, যখন কোনো ইন্টিজারকে কোনো ইন্টিজার দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে আমরা ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ এদের মধ্যে একটি সম্পর্ক কিন্তু আমরা ভালো করেই জানি, কি ভাজ্য সমান সমান ভাজক গণিত ভাগফল প্লাস ভাগশেষ। আমরা স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মেই আমরা ভাগফলের গুরুত্ব কিন্তু আমাদের কাছে সব সময় বেশি থাকে। আমরা ভাগফলকে নিয়েই বেশি কিন্তু কাজ করে থাকি, কিন্তু গণিতের এমন একটি পদ্ধতির কথা আমরা আলোচনা করছি এই ভিডিওতে, যে ক্ষেত্রে ভাজ্য, ভাজক এবং ভাগশেষের উপর গুরুত্বপূর্ণতা অনেক ক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে আমাদের অনেক ক্ষেত্রে শুধুমাত্র ভাগশেষের উপর ডিপেন্ড করে অনেক কিছু আমরা ক্যালকুলেশন করতে পারি। যেমন আমি যদি একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, ধরো এখন ঘড়িতে 8টা বাজছে, সন্ধ্যে 8টা বাজছে, কথার কথা বলছি। এখন থেকে এই টাইম থেকে যদি তোমাকে বলে 26 ঘন্টা পরে কত বাজছে আমার ঘড়িতে বাজবে, বা আমি যদি আরেকটি উদাহরণ তুলি যে আজকে রবিবার, আজ থেকে 50 দিন পর কি বার হতে চলেছে, তুমি লক্ষ্য করে দেখো। আমরা যখন এটি ক্যালকুলেশন করব, আমি বলছি এখন 8টা বাজছে, 8টা PM এখন বাজছে। এখন এর থেকে 26 ঘন্টা পরে কি হবে? 26 ঘন্টা করার অর্থ হচ্ছে এই 8টা থেকে 24 ঘন্টা পর আবার এই রাত্রি এই 8টাটি হবে, এবং তারপরে 2 ঘন্টা পর, অর্থাৎ তারও 2 ঘন্টা, অর্থাৎ 26 ঘন্টা মানে 24 প্লাস 2 26, তার 2 ঘন্টা পরে 10টা বাজবে, মানে 10টা হবে। এটি আমরা কিভাবে বের করলাম? অথবা আমি এটা যদি বলি যে আজকে সানডে, আজ থেকে 50 দিন পর 50 ডেজ লেটার, 50 ডেজ আফটার কোন দিন হবে সেক্ষেত্রে আমরা কি করে বের করব? আমরা কি দেখব যে সানডে মানে 7 দিন পর আবার সানডে হবে, 7 দিন পর আবার সানডে হবে, 7 দিন পর আবার সানডে হবে। এইভাবে ক্যালকুলেশন করতে কতক্ষণ যাব? বারবার ক্যালকুলেশন করার থেকে আমি এটি বুঝতে পারছি, যদি আমি 50কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, তাহলে 7 7 49 বাই একটি রিমাইন্ডার আসবে 1। অর্থাৎ আমরা যদি 7 বার এই দিনগুলো রিপিট করে সানডেতে এসে পরিণত হবে, তারপরের দিন একদিন পর, অর্থাৎ মন্ডে হবে 50 দিন পরে। অর্থাৎ সানডে যদি আজকের দিন হয়, 50 দিন পর হবে মন্ডে। কীভাবে বের করলাম? কার উপর ভিত্তি করে? সানডে প্লাস 1, অর্থাৎ রিমাইন্ডারের উপর। একই রকমভাবে এখন যদি 8টা বাজে, 26 ঘন্টা কত বাজবে? আমরা 26কে কি করব? 12 দ্বারা গুণ করব, ভাগ করব। কারণ কি? আমরা ঘড়িতে জানি 12 ঘন্টা অন্তর অন্তর কিন্তু একটি কাঁটা একই জায়গায় ফেরত আসে। তাহলে আমরা 12 2 24, অর্থাৎ 2 বার পাক রিটার্ন করবে। একবার সকাল 8টার পরে, একবার পাক দিয়ে পরে সকাল 8টা হবে, তারপরে আরেকবার ঘড়ি কাঁটাটি পাক দিয়ে রাত্রি 8টা হবে, এবং তারপরে 2 ঘন্টা পর আমাকে জিজ্ঞেস করেছে, অর্থাৎ 10টা হবে। 8টা প্লাস 2 ঘন্টা অর্থাৎ 10টা হবে। অর্থাৎ লক্ষ্য করে দেখো, এই দুটি কন্ডিশনে আমরা লক্ষ্য করলাম যে এই যে 1 এবং 2 এর গুরুত্বপূর্ণ অপরিসীম, 1 এবং 2 এর গুরুত্বপূর্ণ অপরিসীম, অর্থাৎ রিমাইন্ডারের উপর কিন্তু কাজ হলো, বা রিমাইন্ডারের উপর ভিত্তি করে আমরা কিন্তু এটি পেলাম। আবার যদি আরেকটু রকমভাবে আমরা ডিপে যাই, তাহলে আমরা জানি যে যখন আমরা স্টেশনে বা অনেক জায়গার ক্ষেত্রে আমরা ঘড়িতেও দেখে থাকি যে আমাদের 13টা, 14টা, 15টা এবং 16টা বেজে থাকে। অনেক ক্ষেত্রে অনেক ঘড়িতে 12 ঘন্টা না হলে 24 ঘন্টার আমাদের সেটিং করা থাকে। সেক্ষেত্রে ঘড়িতে দেখতে পাই 13টা, 14টা, 15টা, 16টা, 17টা এইভাবে দেখতে পাই। তার অর্থ কি? 13টা কথার অর্থ কি? একটা। 13টা কথার অর্থ কি? একটা। অর্থাৎ 13 যখন দেখি তখন আমি বুঝতে পারি এটি দুপুর 1টা হচ্ছে, ঠিক আছে, আমরা 1। 14 মানে 2টো, 15 মানে 3, 16 মানে 4 এবং 17 মানে 5। তো আমরা এই যে লিখি, অর্থাৎ 13 কি 1 এর সমান? 13 ঘন্টা মানে 1 PM, কিন্তু 13 কি 1 এর সমান না, কিন্তু 13 ইকুইভ্যালেন্ট। আমরা এখানে এইরকমভাবে 3টি দাগ দিয়ে দিই, মানে 13x ঘড়ির ক্ষেত্রে আমি বলছি, আমি অনুসংখ্যার ক্ষেত্রে বলছি না। যখন আমরা টাইমের কথা যদি বিবেচনা করি, তাহলে 13 ইকুইভ্যালেন্ট টু 1, 14 ইকুইভ্যালেন্ট টু 2 এবং 15 ইকুইভ্যালেন্ট টু 3 এবং 16 ইকুইভ্যালেন্ট টু 4 এবং 17 ইকুইভ্যালেন্ট টু 5।
কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? 12 ঘন্টার ভিত্তিতে। কারণ আমরা 12টার পরে 13টা আসছে, 13টাকে আমরা 1 ধরে নিচ্ছি, মানে একবার রিপিট হওয়ার পর আবার যখন ঘড়িকাঁটা ঘুরতে শুরু করছি আমরা 13টাকে 1 ধরছি, 14টাকে 2 ধরছি, তার মানে কার উপর? 12র পরে আমরা 1 ধরছি। তাই আমরা এই যে 13 ইকুইভ্যালেন্ট টু 1 যখন লিখলাম কার ভিত্তিতে, কার রেসপেক্টে? 12 রেসপেক্টে, সেক্ষেত্রে আমরা একে মডিউলো 12 লিখে থাকবো, মডিউলো 12 হিসাবে রিপ্রেজেন্ট করে থাকবো। এটিও তাই, মডিউলো 12 হিসাবে রিপ্রেজেন্ট করে থাকবো। বোঝাতে পারলাম? এটিও মডিউলো 12 এবং মডিউলো 12, এটি মডিউলো 12। অর্থাৎ লক্ষ্য করে দেখো, এবার ব্যাপারটি হচ্ছে, ভালো করে এবার বোঝার চেষ্টা করো। আমরা 13কে 1 লিখলাম, 14কে 2 লিখলাম, 15কে 3 লিখলাম, 16কে 4 লিখলাম এবং পাশে আমরা প্রত্যেকটির ক্ষেত্রে মডিউলো 12 লিখে দিলাম। এবার এটি তো আমরা গেল সাধারণ আমরা যে ঘড়ির কাঁটা দেখতে জানি তার উপর বেস করে। এখন এই রকম আমরা সংখ্যার ক্ষেত্রেও কিন্তু করতে পারি, কিন্তু এটি কন্ডিশন থাকতে হবে। এরকম করে আমি লিখে দিলাম 13, 1, 12, মডিউল 12। এটি যে লিখে দিলাম, এটি যে সত্যি লিখেছি বা ঠিক লিখেছি তার বিবেচনা কে করবে? মানে একটি গাণিতিক কোনো একটি শর্ত বা গাণিতিক কোনো একটি ধর্মের উপর আমি যদি বুঝতেই না পারি, এবার কেউ এসে বলে দিল, কোনো একটা কিছু বলে দিল 15 ইকুইভ্যালেন্ট টু 2 মড অফ 6, মডুল অফ 6 বলে দিল। বিবেচনা করবে কি করে এই স্টেটমেন্টটি ঠিক কিনা? তাহলে বিবেচনা করতে গেলে আমাকে কিছু কন্ডিশন জানতে হবে যে এটি কেন আমরা লিখতে পারি, কিসের উপর বেসিসে লিখতে পারি, বা কি কন্ডিশনের উপর বেস করে লিখতে পারি। সেক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখবে যে দেখো এই 13, এই যে 13 এবং 1 এবং 12 এদের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে যে যদি তুমি 13কে 1 বিয়োগ করো, অর্থাৎ এখানে যে সংখ্যাটি থাকবে এবং এখানে যে সংখ্যাটি থাকবে, যদি এদের আমরা বিয়োগ ফল নির্ণয় করি, সেটি সব সময় এটি দ্বারা বিভাজ্য হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা যদি এরকম ভাবে লিখি 13 ইকুইভ্যালেন্ট টু 1 মডিউলো 12, তার অর্থ হচ্ছে এটি মাইনাস এটি সব সময় এটি দ্বারা বিভাজ্য হবে। লক্ষ্য করে দেখো, 13 থেকে 1 যদি বিয়োগ করি সেটি হবে 12, যেটি 12 দ্বারা বিভাজ্য। একই রকম ভাবে 14 থেকে 2 যদি বিয়োগ করো সেটি হবে 12, সেটিও 12 দ্বারা বিভাজ্য। 15 থেকে 3 বিয়োগ করলে হবে 12, সেটিও 12 দ্বারা বিভাজ্য। 16 থেকে 4 দ্বারা বিয়োগ করো, দেখবে সেটি পাবে 12, সেটিও 12 দ্বারা বিভাজ্য। এবং 17 থেকে 5 বিয়োগ করলেও পাবে 12, সেটিও 12 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমি প্রত্যেকটি স্টেটমেন্ট ঠিক লিখেছি, লেখার যে পদ্ধতি সেটি একদম ঠিক। কারণ কি, আমরা দেখলাম যদি এটি আমরা যদি ম্যাথমেটিক্যালি বলি যে এ কনগ্রুয়েন্ট টু বি, আমরা একে এইভাবে রিপ্রেজেন্ট করব, এ ইকুইভ্যালেন্ট টু বি না বলে এখানে আমরা কনগ্রুয়েন্ট, এটা কনগ্রুয়েন্ট বা ইকুইভ্যালেন্ট সাইন, এ কনগ্রুয়েন্ট টু বি মডিউলো এটি যদি আমরা যদি এম ধরে নিই, যদি আমরা একে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে লক্ষ্য করলে একটা কন্ডিশন পেলাম, এ মাইনাস বি সবসময় এম দ্বারা বিভাজ্য, আমরা এম ছাড়া এ মাইনাস বি সব সময় বিভাজ্য হবে। এটি ফার্স্ট কন্ডিশন পেলাম। দ্বিতীয় আরেকটি কন্ডিশনও আছে। কি কন্ডিশন? যদি আমরা এই সংখ্যাটি অর্থাৎ একে যদি আমরা এম দ্বারা ভাগ করি, অর্থাৎ একে যদি আমরা এম দ্বারা ভাগ করি এবং বিকে যদি অর্থাৎ এই সংখ্যাকেও যদি আমরা বিকেও যদি এম দ্বারা ভাগ করি, তাহলে এদের যে রিমাইন্ডার হবে, বা এদের যে ভাগ শেষ হবে সেটিও ইকুয়াল হবে। কিভাবে? দেখো, লক্ষ্য করে দেখো, আমরা 13কে যদি 12 দিয়ে ভাগ করি, 13কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি? 13 1 কে 12 মানে 1 রিমাইন্ডার আসছে, এবং 1-এর থেকে যেহেতু 12 বড় সেটি 1ই কিন্তু রিমাইন্ডার হিসাবে থাকছে। অর্থাৎ আমি 13কে রিপ্রেজেন্ট করতে পারি, আমি যে এরকমভাবে বলছি 13কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 12 × 1 + 1, 12 1 13, রিমাইন্ডার কি আসছে 1। আবার একই রকমভাবে 1কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 12 × 0 + 1, অর্থাৎ রিমাইন্ডার 1। অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে যদি আমি 13কে 12 দ্বারা ভাগ করি এবং 1কেও 12 দ্বারা ভাগ করি, তার অর্থ হচ্ছে এদের যে আমরা ভাগশেষ সেটিও আমরা ইকুয়াল পাবো, এবং আমরা এ দুটির বিয়োগফলও এম দ্বারা বিভাজ্য হবে বা এটি দ্বারা বিভাজ্য হবে। এই কন্ডিশনের উপর আমরা কি বলতে পারি যে এ কংগ্রুয়েন্ট টু বি হবে মডিউলো অফ এম, এর সাপেক্ষে এ কংগ্রুয়েন্ট অফ বি হবে। এক্ষেত্রে আমরা দেখো এই ঘড়ির একটি এক্সাম্পল দিলাম, তুমি একই রকমভাবে ডেজের ক্ষেত্রেও তুমি একই রকমভাবে বের করতে পারতে। তাহলে এই যে লেখার পদ্ধতিকে আমরা মডুলার অ্যারিথমেটিক বলে থাকি, বা এটি আমাদের কিভাবে হেল্প করে বা এর অ্যাপ্লিকেশন কি
কি আমরা সব কিছু এই ডিটেলস এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব, এই ডেফিনেশন বোঝার চেষ্টা করব, এই কন্ডিশন বোঝার চেষ্টা করব, প্রত্যেকটি কন্ডিশনকে আমরা প্রুফ করার চেষ্টা করব, সব কিছু এবার আমরা সেটি করার চেষ্টা করব। এবার দেখো আমরা এই ডেফিনেশন বা এর সংজ্ঞাটি কি সেটি বোঝার চেষ্টা করব। মডিউলো এম কংগ্রুয়েন্সের ডেফিনেশন যদি বলতে বলে তাহলে আমরা এরভাবে বলতে পারি, আমরা যদি আমাদের কোনো ক্ষেত্রে যদি এরকম এ কংগ্রুয়েন্স টু বি মড অফ এম যদি লেখা থাকে তার অর্থ হচ্ছে যে এ এবং বি আমাকে রিপ্রেজেন্ট করবে, এ এবং বি আমাকে ইন্টিজার হিসাবে রিপ্রেজেন্ট করবে এবং এম একটি ন্যাচারাল নাম্বারকে রিপ্রেজেন্ট করবে যেটি কিন্তু গ্রেটার দ্যান 1 হবে। সর্বপ্রথম এটি মাথায় রাখবো, আমরা অনেক ক্ষেত্রে যেমন এখনই আমরা করছিলাম যে 13 সেটি কনগ্রুয়েন্ট টু 1 মডিউলো অফ 12 এর রেসপেক্টে, সেক্ষেত্রে মাথায় রাখবো এই যে 13 এবং 1 এই দুটি সংখ্যা কিন্তু সব সময় ইন্টিজার হবে, অর্থাৎ এ এবং বি কে দ্বারা আমরা যদি এটি কম্পেয়ার করে থাকি তাহলে এই এ এবং বি দুটি ইন্টিজারকে রিপ্রেজেন্ট করবে এবং এম যাকে দিয়ে ভাগ করা হচ্ছে সেই এম সবসময় ন্যাচারাল নাম্বারকে রিপ্রেজেন্ট করবে যেটি গ্রেটার দ্যান কিন্তু 1 হবে। এবং তাহলে কি বলছে ডেফিনেশন দেখো, তাহলে কি বলছে, টু ইন্টিজার এ অ্যান্ড বি আর কনগ্রুয়েন্ট মডিউলো এম ইফ অ্যান্ড অনলি ইফ দে হ্যাভ সেম রিমাইন্ডার হোয়েন ডিভাইডেড বাই এম। অর্থাৎ যদি এখন আমি এ কে যদি আমরা বি দ্বারা, এ কে যদি আমরা এম দ্বারা ডিভাইড করি তাহলে এর যে রিমাইন্ডার আমরা বের করব, এর যে রিমাইন্ডার বা ভাগ শেষ পাবো সেটি সবসময় বি বাই এম বের করার পরেও এর যে রিমাইন্ডার হবে তার সঙ্গে কিন্তু সমান হবে। এটি হচ্ছে এদের ডেফিনেশন। অথবা আমরা এরকমভাবে ওকে ডিফাইন করতে পারি যে যদি এ মডিউলো কংগ্রুয়েন্ট অফ বি মড এম হয়ে থাকে তাহলে সেটি মডিউলো এম হয়ে থাকে তার অর্থ হচ্ছে এ মাইনাস বি এটিকে এম দ্বারা ডিভিজেবল হবে, এ মাইনাস বি এম দ্বারা ডিভিজেবল হবে। এটিও কিন্তু এর ডেফিনেশন হিসাবে আমরা বলতে পারি। তাহলে এটাকে ডিনোট আমরা কিভাবে করব, এভাবে ডিনোট করব এবং আমরা এইভাবে একে বলে থাকবো বা আমরা পড়ে থাকবো। এখন নোটের আমরা প্রথমে যেটি বললাম যে এ মড এম ইজ ইকুয়াল টু বি মড এম, তার কথার অর্থ হচ্ছে এ কে এম দ্বারা ভাগ করলে এদের যে রিমাইন্ডার বের হবে সেটি সব সময় বি কে এম দ্বারা ভাগ করে তার যে রিমাইন্ডার হবে তার সঙ্গে সমান হবে। আবার এটিকে আমরা এইভাবেও বলতে পারি যে এম সব সময় এ মাইনাস বি কে ডিফাইন করবে, অর্থাৎ আমরা ইফ অ্যান্ড অনলি মানে কি বলতে চাইছে যে এটি সে কেবলমাত্র শুধুমাত্র এই কন্ডিশনেই হবে যে এ মাইনাস বি যদি এম দ্বারা ডিভিজেবল হয় তবেই কিন্তু এই কন্ডিশনটি বা আমরা এ কংগ্রুয়েন্ট টু এম মডিউলো এম এর রেসপেক্টে বলতে পারবো। তাহলে এবার আমরা যদি এরকম বলে থাকি, এটি কথা যদি বলে থাকি এটি কিভাবে আমরা প্রমাণ করতে পারি এই বিষয়টি। এবার দেখো এই বিষয়টি আমরা প্রমাণ যদি করতে চাই তাহলে আমরা জানি প্রত্যেকে ভাজ্য সমান সমান ভাজক গণিত ভাগফল প্লাস ভাগশেষ। এখন আমি যদি বলি এ কে যদি আমরা এম দ্বারা ভাগ করি তাহলে আমরা এ কে রিপ্রেজেন্ট করতে পারবো এইভাবে যে এম দ্বারা গুণ করছি, অর্থাৎ এম হচ্ছে ভাজক ইন্টু কোনো একটি ভাগফল পাবো আমরা, সেটি আমরা Q1 নাম দিলাম এবং একটি ভাগশেষও পাবো তার নাম আমরা R1 দিলাম। এখানে Q1 হচ্ছে ভাগফল এবং R1 হচ্ছে ভাগশেষ। এবং বি কেও যদি আমরা এম দ্বারা ভাগ করে থাকি তাহলে একে তার ক্ষেত্রেও কিন্তু বি কে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো এম যেহেতু ভাজক ইন্টু Q2 কোনো একটি অন্য একটি ভাগফল আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অন্য একটি ভাগশেষও আসতে পারে। কংগ্রুয়েন্ট টু বি যদি হয়ে থাকে তার অর্থ আমরা যদি এখন এ কংগ্রুয়েন্ট টু বি মড এম এর সাপেক্ষে হয়ে থাকে তার অর্থ হচ্ছে এ মাইনাস বি কিন্তু সব সময় এম দ্বারা বিভাজ্য। সেটি যদি হয়ে থাকে তাহলে আমরা 1 নম্বর সমীকরণ এটি এবং 2 নম্বর সমীকরণ এটি করি এবং 1 - 2 যদি আমরা করে ফেলি তাহলে কি পাচ্ছি একটু দেখার চেষ্টা করি। 1 - 2 যদি আমরা করে ফেলি তাহলে পাচ্ছি যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে এম কমন নিয়ে নিলে Q1 - Q2 ইন্টু এম প্লাস R1 - R2, ঠিক এই একটি পজিশনে কিন্তু আসছে। এখন যেহেতু যে এ মাইনাস এম দ্বারা কিন্তু ডিভিজেবল, এ মাইনাস বি সবসময় এম যেহেতু ডিভিজেবল তাহলে আমরা বলতে পারি যে এম কে দ্বারা যদি এ মাইনাস বিকে ভাগ করা যায় তাহলে এর কোনো ভাগশেষ থাকবে না, আর ভাগশেষ না থাকলে এই অংশটি কিন্তু 0 হয়ে যাবে। তাই যদি হয়ে যায় তাহলে R1 - R2 সবসময় 0 হবে। তাহলে আমরা বলতে পারি তার পরের লাইনে R1 = R2। অর্থাৎ লক্ষ্য করে
দেখলাম যে আমরা যদি এটি আমরা ডেফিনেশন অনুসারে যদি এ কংগ্রুয়েন্ট টু বি মড এম যদি তখনই পসিবল এম ডিভাইড এ মাইনাস বি, তাহলে এই যে প্রথম কন্ডিশন এটি কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম যে তাহলে এ কে এম দ্বারা ভাগ করলে তাদের যে রিমাইন্ডার পাওয়া যাবে সেটি সবসময় ইকুয়াল হবে বি কে এম দ্বারা ভাগ করা হলে তার যে রিমাইন্ডার তার সাথে। এটা আমরা বুঝতে পারলাম। এখন যদি তোমার কাছে এরকম বলা হয় যে 14 কংগ্রুয়েন্ট টু 8 মডিউলো 3 যদি বলা হয়ে থাকে এরকম, তাহলে এটি কি আদৌ ঠিক বলছে না ভুল বলছে সেটি বিবেচনা কীভাবে করবো? আমরা লক্ষ্য করে দেখব যে 14 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে যে ফলটি পাবো, 14 থেকে যদি আমরা 8 বিয়োগ করি সেটি পাবো 6, সেটি সবসময় 3 দ্বারা কিন্তু বিভাজ্য, 3 দিয়ে দ্বারা বিভাজ্য। তাহলে কিন্তু এটি বলতে পারবো। আবার যদি আমরা 14কে যদি আমরা ভাজ্য সমান সমান ভাজক গণিত ভাগফল ভাগশেষ আকারে লিখি তাহলে রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে। 14কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 4 3 12, 4 × 3 প্লাস 2 এই আকারে রিপ্রেজেন্ট করতে পারি। এবং আমরা 8কেও রিপ্রেজেন্ট করতে পারি এরকম ভাবে 3 2 6 অর্থাৎ 2 × 3 প্লাস 2। অর্থাৎ লক্ষ্য করার বিষয় হচ্ছে এই যে আমরা এক্ষেত্রে দেখো মডিউলো 3 অর্থাৎ 3 আমাদের এখানে ভাজক, 14 এবং 8 এখানে আমরা এই দুটির সঙ্গে তুলনা করছি। আমরা যখন মডিউলো 3কে দিয়ে আমরা যখন ভাগ করছি মানে আমরা ভাগ করছি তখন এটি হচ্ছে ভাজক, তাহলে এই ভাগফল যাই হোক না কেন এদের রিমাইন্ডার কিন্তু সেম হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই কন্ডিশন আমরা লিখতে পারি। এখন তোমাদের মধ্যে এরকমও কোশ্চেন আসতে পারে তাহলে 14কে আর অন্যরকম ভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। আমরা এখানে ইকুইভ্যালেন্ট চিহ্ন কেন দিলাম? প্রথম কথা 14 সবসময় কিন্তু 8-এর সঙ্গে সমান নয়, এটি প্রথম কথা, তাহলে আমরা সমান লিখতে পারি না। তাহলে ইকুইভ্যালেন্টে লিখলাম, তো ইকুইভ্যালেন্ট বা কংগ্রুয়েন্ট আমরা 8 লিখেছি। তাহলে এই 14 শুধুমাত্র কি 8-এর সঙ্গে ইকুইভ্যালেন্ট? এরকম কোনো ব্যাপার নয়। আমরা অন্য এমন কোনো নম্বরও যদি পেতে পারি এই যে মডিউলো 3-এর রেসপেক্টে 14কে, সেখানে আমরা সেটিকে আমরা কিন্তু কাজ করতে পারি। যেমন ধরো আমি যদি বলে থাকি যে 14কে আমরা, তাহলে আমরা 14কে কি কনগ্রুয়েন্ট টু 2 আমরা মডিউলো এম এর সাপেক্ষে লিখতে পারি, মডিউলো 3-এর সাপেক্ষে লিখতে পারি। দেখো লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখো 14 থেকে 2 যদি বাদ দিই আমরা সেটি পাচ্ছি 12, অর্থাৎ 14 - 2 যদি করি সেটি পাচ্ছি 12, 3 4 12 অর্থাৎ ডিভিজিবল। ওকে, আবার যদি আমরা লক্ষ্য করি 14কে আমি রিপ্রেজেন্ট করতে পারি এরকম ভাবে যে 5 3 15 মাইনাস 5 3 15 -1 এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আবার 2কেও রিপ্রেজেন্ট করতে পারি 3 × 1 বা 1 × 3 -1। অর্থাৎ আমরা এই দুটি ক্ষেত্রে দেখো লক্ষ্য করার বিষয় হচ্ছে আমাদের ভাজক হচ্ছে 3 এবং এদের রিমাইন্ডার কিন্তু -1। তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু 14কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ বিভিন্ন সেম মডিউলের দ্বারা কিন্তু আমরা একই জিনিসকে আমরা বিভিন্ন রূপে আমরা প্রেজেন্ট করতে পারি গাণিতিক সুবিধার্থে বা গণিতের সুবিধার্থে। আমরা কখনো 2কে নিয়ে ইউজ করতে পারি, কখনো 8কে নিয়ে ইউজ করতে পারি। তেমন এমনভাবে আমরা এটি ইউজ করি। অর্থাৎ আমরা যদি বলা হয় 16 ইকুইভ্যালেন্ট টু বা 16 কংগ্রুয়েন্ট টু 4 মডিউলো অফ 6, এটি কি সত্য? প্রথমে দেখবো আমরা 16 থেকে 4 বিয়োগ করলে কত আসে, যেটি 12, যেটি 12 6 দ্বারা বিভাজ্য, প্রথম কথা হচ্ছে। এবং 16কে যদি আমরা দেখি 16 ইজ ইকুয়াল টু আমরা 6 2 12, 6 2 12, 4 16, আবার 4কেও আমরা লিখতে পারি 0 × 6 + 4, অর্থাৎ এদের রিমাইন্ডারও কিন্তু সেম আসছে। তাহলে আমরা প্রথমে ডেফিনেশনটি বুঝলাম, এর শর্তগুলি বোঝার চেষ্টা করলাম। আমরা বুঝলাম যে একটি নাম্বারকে আমরা ভিন্ন নাম্বারে রিপ্রেজেন্ট করতে পারি কোনো পার্টিকুলার একটি মডিউলের দ্বারা বা মডিউলের সাপেক্ষে। এক্ষেত্রে আমরা নেগেটিভ নাম্বারও কিন্তু আমরা নিতে পারি। যেমন আমরা বলতে পারি যে এরকমভাবে যে -14 কংগ্রুয়েন্ট টু মড অফ 4, এটিও কিন্তু আমরা বলতে পারি। তাহলে আমরা -14কে আমরা কংগ্রুয়েন্ট টু 2 বলতে পারি মডুল অফ 4, এই সেম কন্ডিশনের উপর বেস করে। দেখো আমরা এই ঘড়ির উপর বেস করে আমরা বলতে পারি যে একই নাম্বারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন ধরো এখানে আমরা 1 2 3 4 5 6 12 পর্যন্ত লেখা আছে। তারপর আমরা একটি কাজ করতে পারি, এখানে এরপর থেকে আমরা এখানে 13 14 15 16 17 18 19 20 21 22 23 এবং 24 এভাবে ইউজ করি। তারপর আমাদের 25 26 27 28 29 30। দেখো আমরা 26 আমরা যখন এক্সাম্পলে লিখেছিলাম 26, সেটি অ্যাকচুয়ালি 2 ঘন্টা, অর্থাৎ আমরা যদি বিচার করি আমরা 26 আমরা 2 ঘন্টা কিন্তু হিসাবে বিবেচনা করতে পারি। আবার উল্টোভাবে আমরা একে 0 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10
10 এবং -11, অর্থাৎ আমরা 11কে 1কে আমরা এই যে আমরা 13কে আমরা 13, এই যে এখন 13কে আমরা লিখেছিলাম 13 আমরা কনগ্রুয়েন্ট টু 1ও যেমন লিখতে পারি, 13কে আমরা কনগ্রুয়েন্ট টু -11ও কিন্তু লিখতে পারি। আবার 13কে আমরা কনগ্রুয়েন্ট টু 25ও কিন্তু আমরা লিখতে পারি। কার? মড অফ 12-এর রেসপেক্টে। লক্ষ্য করে দেখো 13 থেকে 1 বিয়োগ করলে 12 দ্বারা বিভাজ্য, 13 থেকে 11 বিয়োগ করলে সেটি হবে 24, 13 থেকে 11 বিয়োগ করলে দেখো 13 থেকে 11 -11 বিয়োগ করলে 13 থেকে -11 বিয়োগ করলে সেটি হবে 24, যেটিও কিন্তু 12 দ্বারা বিভাজ্য, এবং 13 থেকে 25 বিয়োগ করলে সেটিও হবে -12, সেটিও কিন্তু 12 দ্বারা বিভাজ্য। এবং আমরা এই 13কে আমরা 3টি ভিন্ন ভিন্ন নাম্বারে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। আর এইভাবেই কিন্তু অ্যারিথমেটিক মানে মডিউলো অ্যারিথমেটিক বা এই যে পদ্ধতি, এই পদ্ধতিটি কিন্তু কাজ করে আমাদের সাথে, বা এইভাবে আমাদের হেল্প করে গাণিতিকভাবে। এবার কীভাবে হেল্প করে? একটি অ্যাপ্লিকেশন বা একটি কোশ্চেন তুলে সেটিকে বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি। দেখো এই কোশ্চেনটি দেওয়া হয়েছে, এটি স্বাভাবিকভাবে যে আমাকে বলা হয়েছে 30^10n + 1 এবং 5^21 × n, এই যে পুরো নাম্বারটি এটি 31 দ্বারা বিভাজ্য কিনা এটি আমাকে জাস্টিফাই করতে বলেছে, যেখানে n হচ্ছে পজিটিভ ইন্টিজার। এখন এই কোশ্চেনটি কীভাবে ভিন্ন উপায়ে কিন্তু করতে পারে, কিন্তু আমরা এই মডিউলো অ্যারিথমেটিককে ইউজ করেও খুব সহজে এটি কিন্তু আমরা প্রমাণ করতে পারি। তো কিভাবে আমরা সেটি প্রমাণ করব, এটি আমরা দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা 31 দ্বারা ডিভিজিবল এটি বের করতে গেলে আমাকে দেখতে হবে যে মডিউলো 31-এর রেসপেক্টে আমি প্রথমে 30কে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারবো এবং 5কে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। আমি প্রথমে এটি বোঝার চেষ্টা করব, তারপরে আমি বলার চেষ্টা করছি কেন আমরা 30 এবং 5কে 31-এর মডেল হিসাবে লেখার চেষ্টা করছি এবং সরলতম উপায়ে সেটি বোঝার চেষ্টা করব। দেখো 30কে আমরা কীভাবে লিখতে পারি, আমরা 30কে কনগ্রুয়েন্ট টু -1 লিখতে পারি মডিউলো 31-এর রেসপেক্টে। কারণ এই কারণে লিখতে পারি, কারণ 30 থেকে যদি আমরা -1 মাইনাস করি তাহলে যেটি পাবো সেটি 31, সেটি 31 দ্বারা বিভাজ্য। আবার অন্যরকমভাবে এই 30কেও আমরা যদি রিপ্রেজেন্ট করি 30 = 31 × 1 - 1, অর্থাৎ এক্ষেত্রেও আমরা -1কে আমরা রিমাইন্ডার হিসাবে পাচ্ছি, আবার -1কে আমরা লিখতে পারি 31 × 0 - 1, অর্থাৎ এক্ষেত্রে আমরা -1 রিমাইন্ডার হিসাবে পাচ্ছি। তাহলে আমরা 30কে কিন্তু আমরা -1 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এটি কেন করলাম? কারণ হচ্ছে এই কারণে করলাম যে তাহলে এখান থেকে একটা জিনিস পাওয়া গেল, যদি 30 দ্বারা 30কে যদি আমরা 31 যদি ডিভিজিবল হয়ে থাকে তাহলে -1কেও 31 দ্বারা ডিভিজিবল করলে এদের যে রিমাইন্ডার সেটি কিন্তু সেম হবে। এটি আকারে লেখার উদ্দেশ্য হচ্ছে, আমি আবার বলছি, এটি লেখার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা এটি বুঝতে পারলাম যে যদি 30কে 31 দ্বারা ডিভিজিবল করা হয় তাদের যে রিমাইন্ডার পাওয়া যাবে, -1কেও যদি 31 দ্বারা ভাগ করা যায় তাহলে তাদেরও রিমাইন্ডার কিন্তু আমরা একই পাবো। সেই জন্য আমরা এইভাবে আমরা লেখার চেষ্টা করলাম বা লিখলাম। একই রকমভাবে এবার যদি আমরা 5কেও যদি আমরা মডিউলো 31-এর রেসপেক্টে লিখতে পারি, প্রথম কথা হচ্ছে একে আমরা মডিউলো 5কে আমরা 5 আকারে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি মডিউল 31-এর রেসপেক্টে, কারণ 5 - 5 সেটি 31 দ্বারা ডিভিজিবল, 0 31 দ্বারা ডিভিজিবল। একই রকমভাবে 31কে যদি আমরা 5কে 31 দ্বারা ভাগ করি তাহলে রিমাইন্ডার কিন্তু 5 আসবে, কিন্তু এতে আমাদের খুব একটা বিশেষ একটা উপকার আসছে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা আরেকটি কাজ করতে পারি, 5-এর স্কোয়ার অর্থাৎ 5-এর স্কোয়ার মানে 25, তাকেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি কংগ্রুয়েন্টের দ্বারা। কিভাবে? তাহলে 25কে আমরা -6 দ্বারা লিখতে পারি মডিউলার 31। দেখো একই কন্ডিশনে, সেটি তো আমাদের খুব একটা বিশেষ কাজ হচ্ছে না। তাহলে আমরা 5-এর কিউব করছি অর্থাৎ 125। এখন যদি 125কে আমরা 31 দ্বারা ভাগ করি তাহলে আমরা এক্ষেত্রে 31 দ্বারা ভাগ করলে আমরা তাকে আমরা কনগ্রুয়েন্ট টু 1 কিন্তু লিখতে পারি। আমরা দেখো লক্ষ্য করে লিখতে পারি 125কে কীভাবে, দেখো 125কে আমরা 31 × 4 + 1 এই আকারে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। 31 × 4 = 124 আর +1, অর্থাৎ রিমাইন্ডার কিন্তু আমরা 1 পাচ্ছি। আবার 131কে 1 দিয়ে যদি 125কে 1 দিয়ে বিয়োগ করি তাহলে যেটি পাবো 134, সেটি কিন্তু 31 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 125কে এখন 1 দ্বারা 125 কনগ্রুয়েন্ট টু 1 আমরা লিখতে পারি। এখন আমরা এই একই কন্ডিশনকে একে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এখন ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা সূচকীয় নিয়ম অনুসারে এটি তো অ্যাজ ইট ইজ থাকলো, এই 5কে আমরা 5-এর কিউব টু দি পাওয়ার 7n এই আকারে লিখতে পারি। 5-এর কিউব মানে 125, তাহলে তার অর্থ আমরা তারপরে 10 to 10n + 1 + 1 +
125^7n এই আকারে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। এখন এই 30 যেহেতু কনগ্রুয়েন্ট টু 1 -1, তাহলে আমরা এর জায়গায় -1^10n + 1 লিখতে পারি। একই রকমভাবে 125 যেহেতু কনগ্রুয়েন্ট টু 1, তাহলে আমরা একেও আমরা 1^7 আকারে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। কেন রিপ্রেজেন্ট করতে পারি? কারণ আমাকে ডিভিজিবিলিটি চেক করতে বলেছে। এখন যদি 31 যদি 30কে ভাগ করে, এই 30-এর পাওয়ার যাই থাকুক না কেন, এই 30কে যদি ভাগ করে এদের যে রিমাইন্ডার যদি 0 হয়ে যায়, তাহলে 30 দ্বারা ডিভিজিবল। এখন সেটি ওই -1 দ্বারাও ডিভিজিবল হবে, কারণ তাদের রিমাইন্ডার কি? আমাদের এই যে মডুলার অ্যারিথমেটিকের যে ডেফিনেশন কি বলছে, যে এদের দুটি সংখ্যার যদি আমরা ভাগ করি, যে মডিউলো সংখ্যা অর্থাৎ 31, এখন আমরা 31 এর প্রত্যেকটি রেসপেক্ট কিন্তু দেখো মডিউলো 31 করেছি, অর্থাৎ 31 দ্বারা যদি ভাগ করি আমরা 30কে এবং -1কে, তাদের কিন্তু রিমাইন্ডার সেম হবে। এখন যদি ডিভিজিবল হয়, তাহলে তাদের প্রত্যেকের এই দুটিরই অর্থাৎ 30-এর এবং -1 এই প্রত্যেকেরই তাদের রিমাইন্ডার কিন্তু 0 হয়ে যাবে যদি ডিভিজিবল হয়, আর যদি ডিভিজিবল না হয় তাহলে 0 হবে না। একই রকমভাবে এই 5কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করেছি। এখন 125 যদি 31 দ্বারা ডিভিজিবল হওয়ার পর, মানে ভাগ করার পর যদি এদের রিমাইন্ডার যদি 0 হয়ে যায়, তাহলে ডিভিজিবল আছে 125 দ্বারা ডিভিজিবল। একই রকমভাবে তাহলে 1ও কিন্তু ডিভিজিবল হবে, কারণ আমরা 125কে এই আকারে লিখতে পারি মডুলো 31-এর রেসপেক্টে। এখন সেটি বোঝার চেষ্টা করব, আমরা দেখার চেষ্টা করব। এখন দেখো -1^10n + 1, এখন -1^10n + 1 মানে কি? এখন n এর মান একটি পজিটিভ ইন্টিজার। ভালো করে লক্ষ্য করে দেখো, যদি পজিটিভ ইন্টিজার হয়ে যায়, এটি যদি আমরা অড নাম্বার হয়, ধরো n যদি অড নাম্বার হয়, তাহলে কি আকারে রিপ্রেজেন্ট করব? 10কে আমি যদি n অড হয় তাহলে 2k + 1 আকারে থাকবে। এই যদি অড নাম্বার n যদি অড হয়, তাহলে তাকে আমরা 2k + 1 আকারে রিপ্রেজেন্ট করতে +1, অর্থাৎ 10 × 2 = 20k + 10 + 1 অর্থাৎ 20k + 11। তাহলে দেখো লক্ষ্য করার বিষয় হচ্ছে এটি কিন্তু অড নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। একই রকমভাবে তুমি যদি n যদি ইভেন নাম্বার হতো, সেক্ষেত্রেও কিন্তু এটি কিন্তু অড নাম্বারকে রিপ্রেজেন্ট করতো। তাহলে এই মাইনাস এই অংশটি সব সময় এই n এর মান যাই হোক না কেন, n এর মান অড হোক বা ইভেন হোক, n এর মান অড হোক বা ইভেন হোক, এই -1 সব সময় -1 এর উপরে সব সময় কিন্তু একটি অড নাম্বার থাকবে। আর এই 1 এর মাথায় অড থাকুক বা ইভেন থাকুক, অড বা ইভেন অড ইভেন যাই থাকুক না কেন, আমরা ভালো করে জানি 1 যাই হোক সেটি 1 হবে, এবং এর মাথায় যদি অডই হবে, এই -1 মাথায় কিন্তু অডই হবে। আর যদি অড হয়ে থাকে তাহলে এটি কিন্তু সবসময় -1কে রিপ্রেজেন্ট করবে। এখন -1 + 1 করলে হয়ে যায় সেটি 0, 31 দ্বারা ডিভিজেবল। তাহলে এই পুরো অংশটিও কিন্তু 31 দ্বারা ডিভিজেবল। তাহলে আমরা খুব সুন্দরভাবে মডিউলো অ্যারিথমেটিকের মাধ্যমে আমরা প্রমাণ করে ফেললাম যে 30^10n + 1 + 5^21n এটি কিন্তু 31 দ্বারা ডিভিজেবল। তাহলে এরকম অনেক ক্ষেত্রে আমরা এই গণিতের অনেক ক্ষেত্রে আমরা এর উপর ইউজ করে কিন্তু কাজ করতে পারি। আরেকটি বিষয় এই মডিউলো অ্যারিথমেটিক সম্পর্কে জানার খুব দরকার, সেটি হচ্ছে এর প্রপার্টিস। সবসময় মাথায় রাখবো এই মডিউলো অ্যারিথমেটিক সব সময় বা মডিউলো m কংগ্রুয়েন্ট সব সময় রিফ্লেক্সিভ হয়ে থাকে, অর্থাৎ এই রিফ্লেক্সিবিলিটি মেনে চলে, অর্থাৎ a কংগ্রুয়েন্ট টু a mod m, অর্থাৎ 5 সব সময় কংগ্রুয়েন্ট টু 5ই হবে mod 5-এর রেসপেক্টে, হয়তো আমি বলছি 5-এর রেসপেক্টে। তাহলে এই রিফ্লেক্সিবিলিটি কিন্তু ধর্ম মেনে চলে। আবার যে সিমেট্রিক ধর্ম মেনে চলে, অর্থাৎ এ যদি কংগ্রুয়েন্ট টু বি হয়ে যায়, মডু এম এস থাকে, তাহলে বিও কিন্তু কংগ্রুয়েন্ট হয়। অর্থাৎ আমরা একটু আগে যে এক্সাম্পল দিয়েছিলাম যে 13 কংগ্রুয়েন্ট টু 1 mod of 12-এর রেসপেক্টে, আমরা সেই এগেনস্টে আমরা লিখতে পারি 1 কংগ্রুয়েন্ট টু 13 mod of 12-এর রেসপেক্টে। আমরা এইভাবে কিন্তু এটি লিখতে পারি, সিমেট্রিক ধর্ম কিন্তু মেনে চলে। ট্রানজেক্টিভ এ যদি বি এর মড এ কংগ্রুয়েন্ট টু বি হয় মড এম এর, এবং বি যদি কংগ্রুয়েন্ট টু সি হয় মড এম এর ক্ষেত্রে, তাহলে বি কংগ্রুয়েন্ট টু ডি হবে মড এম এর রেসপেক্টে। অর্থাৎ এটি কিন্তু ট্রানজিটিভ প্রপার্টিজও কিন্তু মেনে চলে। তাহলে এই প্রপার্টিসগুলিও কিন্তু আমরা বুঝবো, বা এই প্রপার্টিসগুলো মেনে চলে সেটি কিন্তু আমরা বিভিন্ন এক্সাম্পলে সেটি আমরা বুঝতে পারবো। তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি যে মডিউলো অ্যারিথমেটিক বিষয়টি কী এবং তার পক্ষে একটি স্বচ্ছ ধারণা ক্লিয়ার করার। যদি বুঝতে পারো, যদি কোনো রকমভাবে ডাউট আরও থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লেখো। চেষ্টা করেছি যতটা সম্ভব এটি বোঝানোর, আর যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টস বক্সে লেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।